স্টোরি জোন, তোমার অনুভূতিদের খুঁজে নাও এখানেই। অপরূপার কথা শেষ হওয়ার সাথে সাথেই ফুলি চাপা স্বরে চেঁচিয়ে উঠল, আভাগো, ওই শহরের বাবুটা আইতাছে বাগানো, তাড়াতাড়ি নামো। ফুলির কথাটা তার গলা থেকে এতটাই আস্তে বের হয়েছে যে পাশে থাকা লুৎফাই ঠিক করে শুনতে পেল না। ভয়ে তার গলা শুকিয়ে গেছে, গলার আওয়াজ মোটা করতে গিয়েও পারল না। ভিতর থেকে কণ্ঠ রোধ হয়ে আসছে। কি করবে ভেবে না পেয়ে লুৎফার হাত ধরে একটা গাছের আড়ালে চলে গেল। সেখানে গিয়ে ঘাপটি মেরে বসে পড়ল। অপরূপা গাছ থেকে একটা পাকা পেয়ারা হাতে নিয়ে একটু পরিষ্কার করে তাতে আয়েশ করে কামড় বসালো। খেতে খেতে হাতের নাগালে যে কয়টা পাচ্ছে সে কয়টাকেই ওড়নায় পেঁচিয়ে নিচ্ছে। সাদা ওড়নাটাতে পেয়ারার কষ ভরে গেছে, সেদিকে তার কোনো পাত্তা নেই। এখন আপাতত কিছু পেয়ারা নিয়ে বাড়িতে চলে যেতে পারলেই বাঁচে। ইফতি বড় বড় কদমে এগিয়ে এলো গাছের নিচে। পিছন থেকে এক মেইলি অবয়বটা বেশ পরিচিত ঠেকলো তার কাছে, কিন্তু ও যাকে ভাবছে সে কি করে হবে। হেই, হু আর ইউ? এরকম গাছের উপর বাদরের মতো ঝুলছেন কেন? পরিচিত পুরুষালী গম্ভীর কণ্ঠস্বর কর্ণকুহরে পৌঁছাতেই নাড়াচাড়া করা পা যুগল থামিয়ে দিল অপরূপা। স্থির হলো পেয়ারা ধরে রাখা হাতটিও। চোখ দুটো আপনা আপনি বড় হয়ে গেল, কিন্তু পিছনে ফেরার শক্তিটুকু পেল না। ওভাবেই ঠায় বসে রইল। ইফতি এখানে কিভাবে আসবে? এটা কি তার ভ্রম নাকি সত্যি? আজকাল হুটহাঁটি ইফতির কথা মাথায় চলে আসে। চোখ বুজলে ভেসে ওঠে তার গম্ভীর চেহারার অবয়ব, সুগভীর চোখের তীক্ষ্ণ চাহনি। এক মহামুসিবত, যাতে এখন চরম বিরক্ত অপরূপা এবার নিজের বিরক্তি চেপে না রেখে আবারও পেয়ারায় কামড় বসাতে বসাতে বলল, শালা স্টোমি বয়, স্বপ্নে এবং কল্পনায় আসছি এটাই ভালো ছিল। এখানে বাস্তবে এসে আমার হ্যালুসিনেশন সৃষ্টি করার মানেটা কি? লোকের কাছে কি আমাকে পাগল বানানো ধান্দা করছিস নাকি বেটা খচ্চর কোথাকার? একদম আমার স্বপ্নে টপ্নে আসবি না বলে দিলাম। অবাক হয়ে গেল ইফতি। কণ্ঠস্বর শুনে এবার পুরো দমে শিওর হলো এটা অপরূপাই, কিন্তু ও এত বড় মেয়ে হয়ে গাছের উপর কিভাবে উঠল সেটাই বুঝতে পারছে না। কিছুক্ষণ আগের ভাবনার প্রমাণ যে এভাবে চাক্ষুষ পেয়ে যাবে তা কল্পনাও করেনি। পিছনে ফিরে থাকার কারণে এখনও অপরূপার মুখটা স্পষ্ট দেখতে পায়নি ইফতি, তাই ধীর কদমে এগিয়ে গিয়ে একদম অপরূপার মুখ বরাবর দাঁড়ালো। অপরূপার অবস্থা দেখে মাথায় হাত দিয়ে ড্যাব ড্যাব করে তাকিয়ে রইল। বেচারি অপরূপা তো ইফতিকে ভ্রম ভেবে তখনও নিজের কাজে ব্যস্ত হয়ে গিয়েছিল। এখন প্রায় অনেকগুলো পেয়ারা নিয়ে নিয়েছে, এবার নিচে নামতে হবে। তাই ফুলিকে ডেকে বলল, ওই ফুলি, পেয়ারাগুলো হাতে লো, অনেকগুলো হয়ে গেছে। আমি এতগুলো নিয়ে নিচে নামতে পারতাম না। কথাগুলো বলে নিচে তাকাতেই হতভম্ব হয়ে গেল। ইফতি অবাক চোখে তার দিকেই তাকিয়ে আছে। কাঙ্ক্ষিত নারীর এমন অপ্রত্যাশিত সাক্ষাতে সেও হতভম্ব, হতচকিত। কি বলবে কিছুই বুঝতে পারছে না। অপরূপাও একইভাবে হাঁ করে তাকিয়ে আছে। তার মানে ইফতি তার ভ্রম নয়, সত্যি সত্যি এসেছে। কিন্তু কিভাবে, কার বাড়িতে এসেছে? আপনি এখানে কি করছেন? অপরূপার অবাক মিশ্রিত কণ্ঠস্বর শুনে ধ্যান ভাঙল ইফতির। একটু নড়ে চড়ে দাঁড়ালো, তারপর বলল, আমার বাড়িতে আমি থাকবো না তো কে থাকবে? তার আগে তুমি বলো, তুমি এখানে কি করছো? পেয়ারা চুরি করতে এসেছো? অপরূপার চেহারা থেকে অবাকের রেশ কেটে গেল। তার পরিবর্তে এসে ভর করলো একরাশ লজ্জা। লজ্জায় ঈষৎ রক্তিম হলো তার শুভ্র মুখশ্রী। শেষে কিনা চুরি করতে এসে ধরা খেলো স্বয়ং ইফতির কাছে। ছি ছি, কি লজ্জা, কি লজ্জা! তবুও দমে গেল না। আটকে আসা কণ্ঠে বলল, মোটেও না। আব- আমি চুরি করতে কেন যাব? আমাকে কি আপনার চোর মনে হয়? আর আপনার বাড়ি মানে? আফা, এইলা ওই জমিদার বাড়ির সুডু সাহেব আগে আরো কয়েকবার আইছে, তা তুমি গ্রামে আসালা না দেখা দেখতে পাও নাই। ঝোপ থেকে বেরিয়ে এসে বলল লুৎফা। ধরা যখন পড়েই গেছে তখন আর লুকিয়ে থেকে লাভ কি? অপরূপাকে তো আর একা রেখে তারা লুকিয়ে থাকতে পারবে না, তাই বেরিয়ে এলো। লুৎফার কথা শুনে চোখ দুটো কপালে উঠল অপরূপার। ইফতি তাদের গ্রামেরই ছেলে, তাও আবার জমিদার বাড়ির। অপরূপাকে অবাক হতে দেখে খানিক হাসল ইফতি, তারপর বলল, আজ সারা রাত কি এভাবেই ঝুলে থাকার পণ করেছো নাকি? সন্ধ্যার আজান পড়লো বলে? আর এত লম্বা বিনুনি এভাবে ঝুলিয়ে রেখেছো কেন? লোকেদের তোমার চুল দেখাতে চাও নাকি? ইউনিভার্সিটিতে তো সব সময় একেবারে হিজাব বেঁধে আসো, আর গ্রামে এসে খোলা চুলে। বাহ, ইন্টারেস্টিং ব্যাপার স্যাপার।
শেষ কথাগুলো ব্যঙ্গাত্মক কণ্ঠে বলে উঠল ইফতি। সাথে সাথে অপরূপার হাত পিছনে চলে গেল। কখন যে হাত খোপাটা খুলে গেছে টেরই পায়নি। আবারও সেটা হাতে পেঁচাতে পেঁচাতে বলল, আপনি পেছনে ঘুরে থাকুন, আমি নিচে নামবো। ভ্রু কুচকাল ইফতি। ওভাবেই বলে উঠল, পেছনে ফিরে থাকবো কেন? ও, বুঝতে পেরেছি, যেন আরও কিছু পেয়ারা চুরি করতে পারো, তাই? একদম বাজে কথা বলবেন না, আপনার পেয়ারা আপনাকেই দিয়ে যাব। আমরা নিব না একটাও, তাও এবার দয়া করে পেছন ফিরে থাকুন প্লিজ। অপরূপার রাগী স্বর শুনে আর কিছু বলল না ইফতি। পিছন ঘুরে নিঃশব্দে হাসতে লাগলো। তার এখন বেশ ফুরফুরে লাগছে। এতক্ষণের সকল বিরক্তি ও ক্লান্তি ভাব যেন নিমেষেই উধাও হয়ে গেল। যাক, যার জন্য এত দূর আসা তার সাথে প্রথম দিনেই দেখা হয়ে গেল। অপরূপা গাছ থেকে নিচে নেমে সবগুলো পেয়ারা ফুলের কাছে দিয়ে দিল। ওড়নাটা ভালো করে মাথায় পেঁচিয়ে ফিসফিস করে বলল, হারামির দল, তো করে তো আমি পরে দেখালুম, আগে এইখান থেকে মানে মানে কাইটা লই। বারে বারে কইছি কেউ আইলে আমার ইশারা দিবি, তা না কইরা গিয়া ঝুপের পিছনে লুকায় পড়ছস। অপরূপাকে ফিসফিস করতে দেখে ইফতি বলল, কি ব্যাপার, ধরা পড়ে এখন পালানোর প্ল্যান করছো? বিরক্ত হলো অপরূপা। ইফতির দিকে কটমট করে তাকিয়ে তাতে দাঁত চেপে বলল, না, আপনার বাড়িতে থাকার প্ল্যান করছি, যত সব। আর দাঁড়িয়ে থাকলো না। হন হন করে এগিয়ে গেল মূল ফটকের দিকে। কিছু দূর গিয়ে আবারও ফিরে এলো। ফুলিদেরকে এখনও দাঁড়িয়ে থাকতে দেখে এবার এক রাম ধমক দিয়ে বলল, তো করে কি দাওয়াত দিয়ে বাড়িতে লইয়া যাওয়া লাগবো? বেত্তুমিজের দল, থাবড়া কাঞ্চা ফাটায় ফেলমু। আরেকবার যদি আমার দিয়ে কোনো কুকাম করাইতে চাস, বেয়াদ্দব। ওদেরকে আর কিছু বলার সুযোগ না দিয়ে নিজেই দুটোর হাত থাবা দিয়ে ধরে নিয়ে যেতে লাগলো। ওরাও চুপসানো মুখ নিয়ে ভদ্রমের মতো অপরূপার পিছু পিছু যেতে লাগলো। ওরা চোখের আড়াল হওয়ার সাথে সাথেই শব্দ করে হেসে উঠল ইফতি। এতক্ষণ খুব কষ্টে নিজের হাসিটাকে চেপে রেখেছিল। অপরূপার রাগী স্বরে বলা কথাগুলো বেশ উপভোগ করেছে ইফতি। পরক্ষণেই কিছু একটা মনে আসতেই আবারও ভ্রু কুচকালো। কিছুক্ষণ মনে করার ভঙ্গিতে ভাবলো, তারপর চোখ দুটো বড় বড় করে বলল, ওয়েট ওয়েট ওয়েট, ও কি আমাকে গালি দিয়েছিল? ইফতিদের গুমট বাড়িটিও আজ সিফাত ও কুকুর দুষ্টুমিতে মেতে থাকে সারাক্ষণ। ইশতিয়াক সাহেবের এনে দেওয়া সোনালী পশমের কুকুরটির নাম রেখেছে কোকো। সিফাতই পছন্দ করে রেখেছে এই নাম, কিন্তু কুকুরটি বেশ চঞ্চল, কিছুতেই এক জায়গায় স্থির হয় না, সারাক্ষণ ছুটাছুটি করে বেড়ায়, এখনও ছুটছে। আর তাকে ধরার জন্য পিছন পিছন সমান তালে ছুটছে সিফাত। কোনো ক্রমে যদি ইনায়ার রুমে ঢুকে পড়ে তাহলে কেলেঙ্কারি হয়ে যাবে, কেননা ইনায়া কোকোকে একদম পছন্দ করে না। তাই সিফাতকে কড়া করে বলে দিয়েছে যেন এই কোকো কখনোই তার আশেপাশে না যায়। কোকো গিয়ে ঢুকে পড়লো ইফতির রুমে, সাথে সিফাতও গেল। ইফতির রুমে শাওন আর তাকরিম বসেছিল। মূলত তারা ইফতির কাছ থেকে নোট নিতে এসেছিল। ইফতি না থাকায় তারা নিজেরাই একা একা রুমে ঢুকে লিখতে আরম্ভ করেছিল। হুট করে দরজা খোলার আওয়াজে তাকরিম লেখা থামিয়ে সেদিকে তাকালো। সিফাতকে দেখে কিছু বলল না, আবারও লেখায় মনোযোগ দিল। কিন্তু সিফাত চুপ করে রইল না, দুই হাত কোমরে রেখে ভ্রু কুচকে বলল, আপনারা অনুমতি ছাড়া চাচ্চু রুমে ঢুকে কি করছেন? শাওন বিরক্ত হয়ে গেল সিফাতের কথায়। একে তো এত এত লেখা লিখতে তার হাত ব্যথা হয়ে যাচ্ছে, আর এখন সিফাতের এহেন মন্তব্যে যেন গা জ্বলে উঠল। তাই লেখা থামিয়ে নাক মুখ কুচকে বলল, আইসে আমার বিদেশি পোলা, ইফতাইলা জেরক্স কপি। চুপ থাক বাপ, আমরা চুরি করতে আসি না তো চাচার ঘরে। লেখা শেষ হইলে জামুগা। তাকরিম এবার শাওনের দিকে তাকিয়ে মেকি রাগ নিয়ে বলল, আমার সামনে একদম এই ধরনের স্টুপিড ওয়ার্ড ইউজ করবি না শাওন। তো ইফতির নামটাকে এভাবে বিকৃত করছিস কেন? ওর সামনে থাকলে তোর 12টা বাজাতো। কথা কম বলে চুপচাপ লিখতে থাক। তারপর সিফাতের দিকে তাকিয়ে বলল, আমরা নোট লিখতে আসছি বাবু, তোমার দিদুনের থেকে অনুমতি নিয়েই। এখন আমাদেরকে ডিস্টার্ব করো না প্লিজ, তুমি বাইরে গিয়ে খেলো, যাও। সিফাত বের হলো না, উল্টো আরও শাওনের দিকে এগিয়ে গেল। কিছুক্ষণ ওভাবেই ঠাঁই দাঁড়িয়ে রইল তার পাশে। পরে বলল, আমার হুজুর বলেছিলেন কারো নাম বিকৃতি করলে আল্লাহ গুনাহ লেখেন। আপনার নামেও গুনাহ লেখা হবে যদি আপনি এখনই তওবা না করেন। তাকরিম অবাক হয়ে তাকালো সিফাতের দিকে। এইটুকুনি ছেলেও হাদিস জানে? শাওনও থতমত খেয়ে গিয়েছে। এরপর বলল, কোন হুজুর বলছে তোর? ইফতি হুজুর নাকি?
হ্যালো ডিয়ার লিসেনার্স, আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্স ধারাবাহিক পর্ব গল্প। আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ। নাক মুখ কুচকে নিল সিফাত। শাওনকে তার একদমই পছন্দ না। এই লোকটা সব সময় কেমন খ্যাক খ্যাক করে কথা বলে তার সাথে, তার উপর এখন আবার কিসব আবল তাবল বলছে। চাচ্চু কোনো হুজুর না, হুজুরদের বড় বড় দাড়ি থাকে, চাচ্চুর তো নেই। আমি আমার গ্রামে যখন থাকতাম তখন মসজিদে এক হুজুর আমাকে বলেছিল, আমি তার কথাই বলেছি। সিফাতের কথা শুনে তাকরিম এবার আরো অবাক হলো। সিফাত আগে গ্রামে থাকতো, অথচ তার ভাষা একদম শুদ্ধ, ঠিক তাদের মতোই। শাওনও সবসময় তাদের মতোই করে কথা বলে, কিন্তু মাঝে মাঝে ওর আঞ্চলিক ভাষায়ও বলে ফেলে। সে নিয়ে ইফতিসহ তাদের ফ্রেন্ড সার্কেলের সবাই ওর উপর বিরক্ত হয়ে যায়, কিন্তু এই বিষয়ে কিছু বলতে নিলেই খেকিয়ে ওঠে শাওন। তাই তারাও বিশেষ কিছু বলে না। তাকরিমের ধ্যান ভাঙল শাওনের এক বোকা মার্কা কথা শুনে। ভোরকে গিয়ে তাকালো শাওনের দিকে। ঠিক আছে, আমাকে এত জ্ঞান দিতে হবে না। হয়তো বেরিয়ে যা, নয়তো এখানে চুপচাপ দাঁড়িয়ে থাক চান্দু। না হলে তোর শূন্যতে খতনা এখানেই করে ফেলবো আজ। এমনিতেই মেজাজ খারাপ আছে, তার উপর তোর এসব কথা আমার একদমই সহ্য হচ্ছে না। সুন্নাতে খাতনা কি? এটা কিভাবে করে? শাওনের দিক থেকে দৃষ্টি সরিয়ে এবার সিফাতের দিকে তাকালো তাকরিম। তারপর বলল, দুনিয়ার সব তুমি বোঝো বাবু, অনুমতি ছাড়া কারো ঘরে প্রবেশ করতে নেই। নাম বিকৃতি করলে গুনাহ হয়, অথচ একটা ছেলে হয়ে এখনো এটা জানলে না। সিফাত ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল তাকরিমের দিকে। সেই সত্যি এই শব্দটির সাথে অপরিচিত। সিফাতের কৌতূহল দেখে শাওন একটা শয়তানি হাসি দিয়ে তার কাছে ডাকলো। সিফাতও গুটি গুটি পায়ে এগিয়ে গেল তার কাছে। পর মুহূর্তেই কিছু বুঝে ওঠার আগেই সিফাতের উলের তৈরি ট্রাউজারটা শাওন এক হাতে টান মেরে হাঁটুতে নামিয়ে দিল। হতভম্ব হয়ে গেল তাকরিম। চোখ বড় বড় করে একবার সিফাত তো আর একবার তাকালো শাওনের দিকে। সিফাতও ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল শাওনের দিকে। এই মুহূর্তে কি করবে শাওন কিছুই বোধগম্য হচ্ছে না তার। তুই তো দেখি মেয়ে আমেরিকান মোলা, মুখের মতো শরীরের সব কিছুই ধলা। টুনটুনিটাকেও রেহাই দিল না তোর শ্যাগরা কালার। নিজের কথা শেষ করে ইফতির ড্রয়ারে হাত দিল। ভিতরে ছোট্ট একটা ছুরা আছে, সেটাই হাতে তুলে নিল। তারপর ছুরাটা নিয়ে যেই না কিছু করতে যাবে, তখনই ইনায়া দরজায় দাঁড়িয়ে এক বিকট চিৎকার দিল। হতভম্ব হয়ে গেল উপস্থিত সকলে। শাওনের হাত থেকে ছুরাটা পড়ে গেল, নিজেও পিছাতে গিয়ে ধপাস করে পড়ে গেল মেঝেতে। বুকের উপর থেকে টি শার্টটা একটু তুলে কয়েকবার থুথু ছিটালো। তাকরিমও ইনায়ার দিকে হতবাক হয়ে তাকিয়ে রইল। ইনায়া আর কাউকে কিছু না বলে বড় বড় কদমে ভিতরে ঢুকলো। সিফাতকে প্যান্টটা পরিয়ে দিয়ে ওর হাত ধরে আবারও দরজার দিকে হাঁটা ধরলো। দরজার কাছে গিয়ে আবারও পিছন ফিরে তাকালো। তারপর মুখ থেকে উচ্চস্বরে আওয়াজ তুলে বলল, ছি। তাইওয়ানকে নিয়ে ঘরের চৌকাঠে অস্থির হয়ে পায়চারি করছে অপরূপা। কাল রাত থেকেই প্রচণ্ড জ্বর উঠেছে তার। জ্বরের তাপেই ফর্সা মুখশ্রী লাল বর্ণ ধারণ করেছে। মৌসুম পরিবর্তন হওয়ার কারণে গ্রামে এখন প্রায় শিশুই জ্বরে ভুগছে। রান্নাঘর থেকে তাইবা বেরিয়ে এলো, হাতে তার তাইওয়ানের জন্য দুধ রাখার বাটি। আজ সকালে দুধ আনা হয়নি। তাইওয়ানের জন্য সেমাই বানাতে গিয়ে বিষয়টি বুঝতে পারলো তাইবা। এদিকে তানজিলও ঘরে নেই, ফার্মেসিতে গেছে কিছু ঔষধ আনার জন্য। তাই উপায়ান্তর না পেয়ে তাইবা এসে অপরূপার কাছে দাঁড়ালো। তাইওয়ানকে নিজের কাছে নিতে নিতে বলল, এটু আমিনা বিবির ঘর থাইকে তাইয়ানের দুধটা আয়না দিবা অপু, সেমাই বানাইতে চাইছিলাম। আধা কেজি দুধ তজি কইরা রাখছিলাম ওইখানে, তুমি গেলেই দিয়া দিব, কিছু ক লাগবো না। অপরূপা তাইবার কাছ থেকে বাটিটা নিয়ে চলে গেল। কিছু দূর হাঁটার পর মনে হলো কেউ তার পিছন পিছন আসছে, তাই সে দাঁড়িয়ে গেল। পিছন ফিরে দেখলো একটা অপরিচিত লোক তার দিকে তাকিয়েই দাঁড়িয়ে আছে। ভ্রু কুচকালো অপরূপা। কয়েকদিন ধরেই বেশ লক্ষ্য করছে এই ছেলেটাকে। বাড়ি থেকে বের হলেই সব সময় তার আশেপাশে ঘুরঘুর করে, যেন সে ওট পেতে বসে থাকে যে কখন অপরূপা বের হবে আর সে তার পিছু নেবে। অপরূপাকে দাঁড়াতে দেখে তার কাছে এগিয়ে এলো লোকটি। অপরূপা লোকটির আপাদমস্তক পর্যবেক্ষণ করলো খুব সূক্ষ্ম দৃষ্টিতে। কালো কুচকুচে চেহারা, কোনো লাবণ্যতা নেই চেহারায়। ফিনফিনে দেহটা যেন ফুদলেই উড়ে যাবে। চোখ দুটো সাধারণের তুলনায় একটু বেশি লাল হয়ে আছে, মনে হচ্ছে সবে মাত্র গাঁজা ফুঁকে এসেছে।
কি ব্যাপার? 2 দিন ধরেই আপনাকে খেয়াল করছি, সবসময় আমার আশেপাশে ঘুরঘুর করছেন। কিছু কি বলতে চান আমায়? লোকটি কিছুক্ষণ ইতস্তত করে বলল, হ মানে জি, আমার নাম এনামল। তোমারে মানে আপনারে কিছু কইবা চাই। এনামুলের কথাগুলো জড়িয়ে আসছিল, একবার তুমি একবার আপনি, বোঝাই যাচ্ছে হয়তো কাউকে আপনি বলে সম্বোধন করার অভ্যাস নেই তার, তাই মুখ থেকে আপনি সম্বোধনটা বের হতে চাচ্ছে না। কিন্তু অপরূপার ক্ষেত্রে একটু বেশি ভদ্রতা দেখাতে গিয়ে এইটুকুনি টেনে হিচড়ে বের করার চেষ্টা করেছে। জি বলুন, এত ইতস্তত করার কিছুই নেই, শুনছি আমি। আপনার নম্বরটা দেন, আমি রাইতে রিং দিয়ামনি, এখন কইতে পারম না। এতক্ষণে অপরূপার কাছে সবটা পরিষ্কার হলো, লোকটি তাকে পটানোর চেষ্টা করছে। ভাবতে রাগ উঠে গেল অপরূপার। শুরু থেকেই কিছুটা আন্দাজ করতে পারলেও শিওর হওয়ার জন্য এতক্ষণ ভদ্রভাবে কথা বলছিল, কিন্তু এবার ভিতরে ভিতরে রাগ উঠে গেল। বাহিরে তা প্রকাশ না করে মুখে হাসি ফুটিয়ে বেশ স্বাভাবিকভাবেই বলল, এ মা, এতে এত ইতস্তত করার কি আছে? নেন নেন, তাড়াতাড়ি নেন আমার লম্বার। এনামুল খুশিতে গদ গদ হয়ে পকেট থেকে একটা ভাঙাচোরা স্মার্টফোন বের করলো, তারপর বলল, হ্যাঁ হ্যাঁ বলো। 0172, পরে লুচির ভেতর পটেটো, নাড়বেন চাড়বেন খাইবেন, এই নাম্বারে থুক্কু, এই নম্বরে কল করিলে আমারে পাইবেন। কল করেন কিন্তু। আমি আপনার অপেক্ষায় থাকবো, আসি। দুপাটি দাঁত কেলিয়ে হেলতে দুলতে চলে গেল অপরূপা। সেদিকে ভেবা চাকা খেয়ে তাকিয়ে রইল এনামুল। এরকম নাম্বার তার বাপের জন্মে শুনিনি। অপরদিকে এতক্ষণের সব কিছু খুব মনোযোগ দিয়ে দেখেছে ইফতি। অপরূপাকে এই হিরোইনটির সাথে কথা বলতে দেখে প্রথমে একটু অবাক হলেও পর মুহূর্তে ভাবলো হয়তো কোনো আত্মীয়, তাই ওদের ঠিক পেছন দিকটায় দাঁড়িয়েছিল। সব কথাই শুনতে পেয়েছে সে। অপরূপা যখন নাম্বারটিতে রাজি হয়ে গিয়েছিল তখন রাগে হাত দুটো মুষ্টিবদ্ধ করে ফেলেছিল। ওদের সামনে এসে যেই না কিছু বলতে যাবে তখনই তার কর্ণকুহরে পৌঁছালো এই অদ্ভুত ছড়াটি। সে নিজেও কিছুটা ভ্যাবাচাকা খেয়ে গিয়েছিল। পর মুহূর্তেই হু হা শব্দ করে হেসে উঠল। হাসির শব্দ পেয়ে পিছনে তাকালো এনামুল। ইফতিকে চিনতে পেরেছে সে, জমিদার বাড়ির ছেলে। লোকমুখে শুনেছে প্রতিবারের মতো এবারেও গ্রামে বিশাল মাহফিলের আয়োজন করা হবে জমিদার বাড়ি, এবং এর সকল দায়িত্বে থাকবে ইশতিয়াক সাহেবের একমাত্র পুত্র সাফওয়ান সরফরাজ ইফতি, যে কালকেই এসেছে গ্রামে। কিছুটা লজ্জাও পেল এনামুল এটা ভেবে যে এখনকার ঘটনা সম্পূর্ণ ইফতির চোখের সামনে ঘটেছে। কিছু না বলে সে ইফতির পাশ কাটিয়ে চলে গেল। আরেকবার পিছনে তাকালো, কিন্তু অপরূপাকে দেখতে পেল না। সে হয়তো এতক্ষণে গোয়ালিনীর বাড়িতে পৌঁছে গেছে। চারিদিকে আজ গুমোট পরিস্থিতি বিদ্যমান। শীতের তীব্রতা বেজায়, তার উপর আকাশের অবস্থা দেখে মনে হচ্ছে এই পৌষেও যেন আষাঢ়ের ন্যায় বৃষ্টি বর্ষিত হবে আকাশের বুক চিরে। অদ্ভুত ওয়েদার। নীল ও সাদার মিশেলের দেওয়াল জুড়ে শোভা পাচ্ছে ইফতির ছোট একটা বড় ফ্রেম আকারে বাঁধাই করা ছবি। কোনোটায় ঠোঁটের কোণে ফুটে উঠেছে কিঞ্চিত হাসির রেখা, আবার কোনোটায় মুড়ি ভাব। দেওয়ালে টাঙানো প্রত্যেকটা ছবি সূক্ষ্ম নজরে বেশ খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে সামান্তা। কিছুক্ষণ আগে সে ইনায়ার সাথে তাদের বাড়িতে এসেছে। অনেকক্ষণ গল্প করার পর হঠাৎই ইনায়া বলে উঠল তাদের বাড়িটি ঘুরে দেখার জন্য। সামান্তা আরও বারণও করল না। এক জায়গায় বসে গল্প করতে করতে বোর হচ্ছিল, তাই সে ইনায়ার পিছে পিছে পা মেলালো। এক এক করে সব কিছুই দেখলো। সত্যি অসম্ভব সুন্দর ইফতিদের এই বাড়িটি। ভিতরকার প্রত্যেকটা জিনিসই আভিজাত্যপূর্ণ। মুগ্ধ দৃষ্টিতে সব কিছু দেখলো সামান্তা। সব ঘুরে যখন ইফতির রুমের বাহিরে এলো তখনই মনে কিছুটা কৌতূহল জাগলো রুমের ভিতরে ঢোকার জন্য, কিন্তু বাহির থেকে রুমটি লাগানো ছিল। ইনায়াকে বলতেও ভিতরে কেমন যেন জড়তা কাজ করছিল, যদি উল্টোপাল্টা কিছু মনে করে, তাই কৌতূহল থাকলেও কিছু বলল না। সন্তর্পণে তা ভিতরেই চাপা রাখলো। কিন্তু ইনায়া হয়তো তার মনোভাব বুঝতে পেরেছিল, তাই সে নিজেই দরজা খুলে ভিতরে ঢুকে গেল এবং তাকে ঢুকতে বলল। সামান্তা যেন আকাশের চাঁদ হাতে পেয়ে গেছে এমন ভাব করে ঘরে ঢুকলো। সেই থেকেই এক একটা জিনিস জহুরি চোখে পর্যবেক্ষণ করছে সামান্তা। ভেতরেই তার এক অদ্ভুত অনুভূতির ঢেউ খেলছে। ঠোঁটেও ফুটে উঠেছে এক চিলতে হাসি। রুমটি বেশ বড় আর খোলামেলা। দেওয়ালের রং থেকে ধরে সব কিছুই নীল আর শুভ্র রঙে আচ্ছাদিত। মোটামুটি সব কিছুই গোছালো। ইনায়ার রুম থেকেও ইফতির রুমটা বেশি পছন্দ হলো সামান্তার কাছে। বিশেষ করে দেওয়ালে টাঙানো ইফতির ছবিগুলোর পাশাপাশি দু একটা পেন্টিং তার নজর বিশেষভাবে আকর্ষণ করেছে। সরাসরি ইফতির দিকে খুব একটা তাকানো হয়নি, চোরা দৃষ্টিতে যতটুকু দেখা হয়েছে এই আর কি।
তাকালেই সবসময় মনে হতো এই বুঝি ধরা পড়ে গেলাম আর ইফতির থেকে কিছু করার কথা শুনলাম। তাই ইচ্ছা থাকা সত্ত্বেও সরাসরি কখনো চোখের দিকে তাকানোর সাহস পাইনি, তাই এখন ছবিতেই ভালো করে দেখছে তাকে। হ্যালো ডিয়ার লিসেনার্স, আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্স ধারাবাহিক পর্ব গল্প। আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ।